এই 3 বছর ধরে আমি যে ডমিনার বাইকটা চালিয়ে আমি একটা কথা, ওয়ান ওয়ার্ড যদি আমি বলতে চাই এই বাইকটার পজিটিভ সাইড সম্বন্ধে, আমি একটা কথাই বলবো, ডমিনার হচ্ছে হাইওয়ের রাজা। তোমার কাছে যদি ডমিনার থাকে তাহলে তুমি হাইওয়ে ডমিনেট করে বেরিয়ে যাবে, আমি গ্যারেন্টি দিচ্ছি। আমরা একটা বাইক কিনি যখন, তখন আমাদের হার্ড আর্ন মানি যেরকমভাবে ইনভেস্ট করি, ঠিক সেরকমভাবে আমাদের ব্যক্তিগতভাবে ভীষণ পরিমাণে একটা ইমোশন, একটা অ্যাটাচমেন্ট কিন্তু বাইকটার সাথে তৈরি হয়ে যায়। সমস্ত বড় মাঝারি শর্ট ট্রিপ লং ট্রিপ সমস্ত কিছু মিলিয়ে আমার 3 বছরের মধ্যে টোটাল কস্ট দাঁড়িয়েছে 3,84,243 টাকা 50 পয়সা। এই 3 বছরে আমার টোটাল যা খরচা হয়েছে সেটাকে যদি আমি পার ডে হিসাবে ক্যালকুলেট করি তাহলে 355 টাকা করে কিন্তু পার ডে আমার এটার পেছনে খরচা হয়েছে। তো এই হচ্ছে আমার বেবি পিস্ট, এই গেলে একটা, এই গেলে একটা। গুড মর্নিং অর আই শুড সে গুড আফটারনুন। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে একটু লেট হয়ে গেছিলো, বাট যেহেতু নার্সিংহোমে দিদা ভর্তি রয়েছে, নার্সিংহোমে গেছিলাম, গিয়ে দিদার সাথে দেখা করে এসেছি, কথা বলছে। আর সবথেকে বড় কথা হচ্ছে আগে যে ডিজিনেসটা ছিল সেই ডিজিনেসটা একটু হালকা কেটেছে, একটু কথার মধ্যে জড়তা রয়েছে, কিন্তু এত বড় যেহেতু অপারেশন হয়ে রয়েছে যার জন্য একটু বলবো না, বয়স আন্দাজে অনেকটাই উইক হয়ে রয়েছে। এবার দেখা যাক কি হয়, আশা করছি খুব তাড়াতাড়ি আমি দিদাকে বাড়িতে নিয়ে আসতে পারবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ডো ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। এটা তো গেল দিদার কথা, এবারে দিদার পরে আমার বাড়িতে আরও একজন রয়েছে, সেটা হচ্ছে আমার বাবা, যার কোমরে চোট লেগেছে, যেটা আমি বলেছিলাম। তো সেই বিষয়টা, বাবার কোমরের ব্যথাটা একটু হালকা কমেছে, আর তার সাথে সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে বাবার পেটে একটুখানি গ্যাসের প্রবলেম হচ্ছে, তো সেটা যদি কেটে যায় তাহলে কোমরের পেনটা আরেকটু ভালো মতো করে রিলিজ হবে আর কি। তো তাতে বাবা আরও বেশি পরিমাণে সুস্থ বোধটা করবে। তো মোটামুটি বাড়িতে বাবা আর হসপিটালে হচ্ছে দিদা, মানে নার্সিংহোমে হচ্ছে দিদা। তো এই নিয়ে আমার মোটামুটি এই যে সপ্তাহটা পুরোপুরি কেটেছে। তারপরে অনেক কিছু জিনিসপত্র রয়েছে, সেগুলো আচ্ছা ছাড়ো, বাদ দাও, সেগুলো আর নাই বা বললাম, কারণ সেগুলো আমার ওপরে রয়েছে। সেগুলো বলে তোমাদেরকে এই মুহূর্তে আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না যে আমি এই মুহূর্তে কী পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। তো সবার সাথে এরকম কিছু না কিছু ঘটনা ঘটে থাকে, আর এই রকম পরিস্থিতি আসি মানুষকে কিছু না কিছু শিক্ষা দেওয়ার জন্য। তো আমি এখান থেকে কিছু না কিছু জিনিস আমি শিখছি। ব্লগের শুরুতেই আমি আমার এই মুহূর্তের সিচুয়েশন বা পরিস্থিতি যাই বলো না কেন, সেই পরিস্থিতিটা কিছুটা তোমাদের সামনে তুলে ধরলাম যাতে তোমরা বুঝতে পারো আমি কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। বাট যে কারণে তোমরা আজকের ব্লগটাতে ক্লিক করেছো সেই কারণটা হচ্ছে আমার বাজাজ ডমিনার 250-র 3 ইয়ার্স ওনারশিপ এক্সপিরিয়েন্স এবং মোটামুটি প্রায় 29 থেকে 30 হাজার কিলোমিটারের যে জার্নি রয়েছে সেই জার্নিটা শোনার জন্য। তাহলে চলো সেই টপিকে এবার একটুখানি কথা বলা যাক। দিনটা ছিল হচ্ছে শুক্রবার, আর 14ই মে 2021 সাল। আমি এখানে বসে বসে অনেক কিছু বাইক ঘাটাঘাটি করছিলাম যে কীরকম কী বাইক রয়েছে। আমার যেহেতু অ্যাডভেঞ্চার ট্যুরার ভীষণ পরিমাণে পছন্দের, যার জন্য আমি ওই সমস্ত জিনিসপত্র দেখছিলাম। ওই মুহূর্তে ইকোনমিক্যাল অ্যাডভেঞ্চার ট্যুরারের মধ্যে, অ্যাডভেঞ্চার ট্যুরার অফ রোডার বলতে পারো, সেটা ছিল হচ্ছে এক্সপালস, তারপরে হিমালয়ান ছিল, তারপরে ডমিনার ছিল, অ্যাডভেঞ্চার 390 ছিল, এডিভি 390 কেটিএম। তো এই সমস্ত জিনিসপত্রগুলো আমি দেখছি, কি করব না করব ভাবছি, কোনটা হলে ভালো হয় কোনটা না হলে। তারপরে আমার একটা বাজেটের ব্যাপার রয়েছে, ইএমআই এর ব্যাপার রয়েছে, এবং পেট্রোলের একটা ব্যাপার রয়েছে, কারণ আমি যদি ট্রিপে যাই সেখানে মাইলেজ একটা ফ্যাক্টর রয়েছে। তো সমস্ত দিক থেকে আমি একটুখানি চাইছিলাম এই মুহূর্তে দাঁড়িয়ে, মানে সেই সময় 2021 সালে দাঁড়িয়ে আমার কাছে যদি একটা ইকোনমিক্যাল বাইক হয় যেটা নিয়ে আমি ট্যুরও করতে পারবো, তো সেরকম কোনো কিছু দেখতে পারি কিনা। তো আমি স্টোর থেকে এইরকম ঠিক দুপুরবেলার সময় আমি স্টোর থেকে সোজা চলে যাই হচ্ছে বাগুইআটির হিরো শোরুমে, তারপরে যাই বাজাজের শোরুমে। তো ওখানে গিয়ে আমি ডমিনারটা দেখে এসে তারপরে এমনি জাস্ট বাড়িতে এসে মাকে বলি, বাবাকে বলি যে একটু পয়সা দাও তো, আমি তাহলে একটা বাইক নিয়ে আসি। তখন মা বললো ঠিক আছে যা নিয়ে আয়। তারপর আমি দেখলাম মা বাবা দুজনেই খুব সিরিয়াস হয়ে গেছে। আমি ভাবলাম যে না এটা এখন এই মুহূর্তে এরকম করা উচিত হবে না, কারণ সবে প্যান্ডেমিক থেকে আমরা জাস্ট বেরোচ্ছি, তখনও বেরোয়নি, প্যান্ডেমিক তখনও চলছে। তো সেই সময় দাঁড়িয়ে আমি তারপরে লকডাউন, মানে সেকেন্ড ফেজের যে হিটটা করেছিল, তো সেইখানে তারপরে যে লকডাউনটা হয়েছিল সেই লকডাউনটা তখনও হিট করেনি।
তারপরে আমি বাড়িতে আমাকে বলছে না তুই নিয়ে নে, তোর পুরনো বাইক মানে আমার যে ওল্ড বাইক যেটা রয়েছে সেই বাইকটাও প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করছে, আমি বাইক চালাতে পারছি না, বারবার স্টার্ট অফ হয়ে যাওয়া হওয়া অনেক রকমের প্রবলেম হচ্ছিল। তারপরে হঠাৎ করে মা আমাকে বলে উঠলো যে বাবু আজকের দিনটা খুব শুভ, আজকের দিনটা হচ্ছে অক্ষয় তৃতীয়া, তুই এই বাইকটা নে, দেখবি তোর এই বাইকটা থেকে অনেক কিছু জিনিস হবে। এই কথাটা যখন বলে ফেলেছে আমি আর মায়ের কথা আর ফেলতে পারলাম না। তারপরে গিয়ে আমি নিয়ে এলাম হচ্ছে এই আমার বেবি বেস্ট, দেখো বাইরে দাঁড়িয়ে রয়েছে, একটু অপরিষ্কার রয়েছে বাট ঠিক আছে। এই হচ্ছে আমার 14ই মে 2021 সালে ডমিনার 250 পারচেস করার ছোট্ট একটা স্টোরি। আর সেদিনকে যেরকমটা বলছিলাম অক্ষয় তৃতীয়া ছিল, আমি এখন জাস্ট গুগল করে দেখলাম সেদিনকে শুধুমাত্র অক্ষয় তৃতীয়াও ছিল না, সেদিনকে ছিল হচ্ছে পরশুরাম জয়ন্তী এবং তার সাথে সাথে আরেকটা হচ্ছে বিশাখা শুক্ল পক্ষ তৃতীয়া এবং তার সাথে মাতঙ্গী জয়ন্তী এবং তার সাথে হচ্ছে বিষাভ সংক্রান্তি। এসব কী সব তিথি নক্ষত্র দেখে যে সমস্ত জিনিসপত্রগুলো হয় সেগুলোই রয়েছে, বাট আমাদের বাঙালিদের জন্য হচ্ছে অক্ষয় তৃতীয়া। তো অক্ষয় তৃতীয়ার দিন আমি এই বাইকটা পারচেস করি। বাইকটা পারচেস করার পর থেকে এখনও অবধি মানে আজকের ডেট পর্যন্ত আমি আমার বাইকটার পেছনে কি খরচা করেছি, তাতে কত টাকা লেগেছে, ইচ অ্যান্ড এভরিথিং আমার কিন্তু নোট ডাউন করে রাখা রয়েছে। তো সেটা সেই যে চিত্রগুপ্তের খাতা, সেই চিত্রগুপ্তের খাতাটা হচ্ছে কাইন্ড অফ এরকম। এইটা দেখে নাও, এখানে দেখো ডমিনার দিয়ে লেখাই রয়েছে কবে কিনেছি, কত টাকা ক্যাশ পেমেন্ট দিয়েছি এবং তার সঙ্গে কত টাকা ফোনপে করেছি, সেদিনকে কত লিটার ফুয়েল ভরেছি সেইটা পর্যন্ত রয়েছে। ইভেন ইফ আমি যে লাদাখ রাইড করেছি, লাদাখ রাইডে কত টাকা আমার ফুয়েল কস্ট লেগেছে সেটা রয়েছে। এছাড়া সার্ভিসিংয়ের জন্য কত টাকা আমি খরচা করেছি, সিকিম রাইড, বোলপুর রাইড, ভাইজ্যাক রাইড, মানে যাবতীয় সমস্ত কিছু কিন্তু আমার এই খাতার মধ্যে নোট ডাউন করে রাখা রয়েছে। ছোট থেকে ছোট খরচা যতটুকুনি আমি এই বাইকটার পেছনে খরচা করেছি সব আমার নোট ডাউন করে রাখা রয়েছে। তো টোটাল কত টাকা খরচা হয়েছে সেটা কিন্তু আমি জানাবো, তার জন্য ব্লগটাতে জুড়ে থেকো। 2021 সালে অক্ষয় তৃতীয়ার দিন মানে 14ই মেতে এই বাইকটা পারচেস করার পর সেকেন্ড ওয়েভ হিট করে প্যান্ডামিকের। তো তারপরে হয়ে যায় লকডাউন। তো তারপরে তো আমার কোথাও বেরোনো হয়নি। তো মোটামুটি প্রথম 4 মাস আমার বাইক কিন্তু খুব একটা লং ট্যুর করেনি, মানে আমিও যাইনি লং ট্যুরে আর আমার বাইক নিয়ে তো যাওয়াই হয়নি। তো প্রথম আমি যখন এই বাইকটা নিয়ে লং ট্যুর প্রথম যেটা আমি করি সেটা হচ্ছে দীঘাকে লং ট্যুর বলা যায় না, 200 কিলোমিটার এখান থেকে, মানে ওই আর কি একটা শর্ট ট্রিপ আর কি আমি করি, সেটা হচ্ছে দীঘা। বাগদা গেছি, দুবলাগড়ি গেছি, তারপরে সবথেকে বড় ট্রিপ আমার লাইফের এখনও অবধি সেটা হচ্ছে লাদাখ ট্রিপটা করেছি। লাদাখের পরে আবার আমি গেছি হচ্ছে ভাইজ্যাক, বেনারস করেছি এই বাইক নিয়ে মোটামুটি ধরে নাও 2 বার, পুরী করেছি এই বাইক নিয়ে আমি 2 বার পুরী গেছি। তারপরে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় যাইনি পার্টিকুলারলি, বাট অযোধ্যা পাহাড়ের মানে পুরুলিয়ার ওই চত্বরের ওখানে হাতি পাথর বলে একটা জায়গা রয়েছে, 2022 সালেই গেছিলাম আমি ওখানে, ওই ট্রিপটা আমি একবারই করেছি। তারপরে মন্দিরা গেছি, বোলপুর গেছি। তারপরে আরেকটা বড় ট্রিপ যেটা লাস্ট ইয়ার আমি করেছিলাম সেটা হচ্ছে গুরুদংমার লেক, নর্থ সিকিম গুরুদংমার লেক, সেটাও একটা বেশ ভালো বড় ট্রিপ হয়েছে। এবছর আমি বেনারস গেছি আর পুরী গেছি। হেলমেটটা খুলে নাও, খুলে তোমার কাছে রেখে দাও, আমি কি করে নেব, তোমার কাছে রেখে দাও আর ইয়েতে যাও, আমি যাচ্ছি কাজটা সেরে তারপরে আমি আসছি। ওকে, তো ভিজিটিং আওয়ার যেহেতু সময় হয়ে যাবে আর 10-15 মিনিটের মধ্যে, তার জন্য বিকেলবেলা আর কি মাকে ড্রপ করে দিলাম। ড্রপ করে আমি এখন যাচ্ছি হচ্ছে রাজারহাটে। আমার এক পেশেন্ট আছে, পেশেন্ট বলবো না, কাস্টমার পেশেন্ট ওই হলো আর কি, তো তাকে একটা স্পেক্স ডেলিভারি করতে। হ্যাঁ, তো যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে ছোট বড় অনেক রকমের ট্রিপ কিন্তু আমি করেছি। ম্যাক্স টু ম্যাক্স আমার ট্রিপ যেটা হয়েছে সেটা হচ্ছে হাইওয়ে স্ট্রেচ, আর তার সাথে সাথে পাহাড়, সমুদ্র, সমস্ত জায়গা কিন্তু আমি ঘুরেছি এই বাইকটা নিয়ে। দেখো, কোনো বাইকই কিন্তু পারফেক্ট হয় না, বাইক কিনলে পরে তার ছোটোখাটো কিছু প্রবলেমস আসে, আবার কিছু জায়গায় খুব ভালো লাগারও একটা জায়গা তৈরি হয়। আমি যে প্রবলেম ফেস করিনি তা নয়, আমি কিন্তু প্রবলেম বেশ ভালোই ফেস করেছি। তো সবথেকে বেশি যেই প্রবলেমটা আমি ফেস করেছি সেটা হচ্ছে ফুয়েল পাম্পের প্রবলেম। আমার ফুয়েল পাম্প চেঞ্জ হয়ে গেছে এবং সেটা ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যেই চেঞ্জ হয়েছে। আমি গিয়ে কোম্পানিতে যখন কথা বলেছি এবং সার্ভিস সেন্টারে নিয়ে গেছি, তারা যখন প্রবলেমটা দেখেছে তো দেখে বলেছে যে হ্যাঁ ঠিক আছে, তোমার ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে এটা আমি চেঞ্জ করে দিচ্ছি। তো যার জন্য আমি ডমিনার এখনও অবধি
অবধি টিল নাও আমি বাইরে থেকে সার্ভিস করাই না, বাজাজের প্রপার সার্ভিস সেন্টার থেকে কিন্তু আমি সার্ভিস করিয়ে এসছি এবং ভবিষ্যতেও করব। আমার রিসেন্টলি একটা সার্ভিস ওভারডিউ হয়ে রয়েছে, আমাকে সার্ভিসটা করানো হয়নি, তো সেটাও আমাকে করাতে হবে। এই 3 বছর ধরে আমি যে ডমিনার বাইকটা চালিয়ে আমি একটা কথা, ওয়ান ওয়ার্ড যদি আমি বলতে চাই এই বাইকটার পজিটিভ সাইড সম্বন্ধে, আমি একটা কথাই বলবো, ডমিনার হচ্ছে হাইওয়ের রাজা। তোমার কাছে যদি ডমিনার থাকে তাহলে তুমি হাইওয়ে ডমিনেট করে বেরিয়ে যাবে, আমি গ্যারেন্টি দিচ্ছি। মানে ওয়েট ডিস্ট্রিবিউশনের জন্য এই রকম মাটি কামড়ে বাইকটা হাইওয়ে দিয়ে যায়। এবং উইন্ড ব্লাস্ট আমি প্রচুর মারাত্মক উইন্ড ব্লাস্ট ফেস করেছি, তো সেটাতে কিন্তু খুব একটা বেশি আমার প্রবলেম হয়নি, বাইক এক চুল নড়েনি। তো হাইওয়ের রাজা এক কথায় হচ্ছে ডমিনার। এবারে সেকেন্ড পয়েন্ট আমি যদি বলি, পার্টিকুলার ডমিনার 250-র ক্ষেত্রে এর পাওয়ার রয়েছে 27 বিএইচপি। 27 বিএইচপিতে হাইওয়েতে ক্রুজ করার জন্য বা কোনো জায়গায় ট্রিপ করার জন্য, শর্ট ট্রিপ বলো বা লং ট্রিপ করার জন্য সাফিসিয়েন্ট পাওয়ার। মানে 27 বিএইচপিতে আমি প্রচুর হাইওয়ে ক্রুজ করেছি এবং বিশ্বাস করো আমার রাইডিং প্যাটার্ন তোমরা সকলেই জানো, আমি 5 থেকে 6000 আরপিএম ধরে আমি বাইক চালাই, আমি স্পিড মেনটেন করে চালাই না, আমি আরপিএম মেনটেন করে চালাই। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার মোটামুটি অন অ্যান অ্যাভারেজ ওই সময় মানে 5 থেকে 6000 আরপিএমের মধ্যে ধরে চালালে আমার অন অ্যান অ্যাভারেজ ক্রুজিং স্পিড থাকে 95 থেকে 105 কি 106 এই রকম। পার্টিকুলার এই 5000 থেকে 6000 আরপিএমের মধ্যে আমি কিন্তু যথেষ্ট ভালো পরিমাণে মাইলেজও পেয়েছি, যেটা কিন্তু আমি বলবো 3 নম্বর পয়েন্টের মধ্যে যাবে ডমিনার 250-র জন্য। আমি হাইওয়েতে মাইলেজ পেয়েছি একদম শুরুর দিকের কথা বলছি, যেহেতু আমার রিসেন্ট মানে গত বছরের শেষের দিকেই আমি টায়ারটা চেঞ্জ করেছি, তো আমি মাইলেজ পেয়েছিলাম কিন্তু 40+ মাইলেজ তোমরা ধরে নিতে পারো। লাদাখ সিরিজে আমি যখন ওভারঅল পুরো কমপ্লিট করেছি সেটাতে আমি ওভারঅল মাইলেজ পেয়েছি 43, এছাড়াও 42, 41 এরকম মাইলেজ কিন্তু আমি পেয়েছি। এবারে যেহেতু আমার এই মুহূর্তে স্টক টায়ার যেটা রয়েছে সেই টায়ারটা চেঞ্জ করে মানে সেই টায়ারটা ফেলে আমি লাগিয়েছি হচ্ছে অ্যাপোলো ট্র্যাম্পলার এসটি, আর এইটাতে আমার মাইলেজ কিছুটা হলেও ড্রপ করেছে, সেটা মোটামুটি 2-3 কিলোমিটার কি 4 কিলোমিটারের কাছাকাছি ধরতে পারো। তো অন অ্যান অ্যাভারেজ এই মুহূর্তে আমি যদি তোমাদেরকে বলি ট্র্যাম্পলার এসটি নিয়ে এখন এই মুহূর্তে হাইওয়েতে কত মাইলেজ পাচ্ছি বা পেয়েছি আমি, তাহলে সেটা মোটামুটি ধরে নাও 37 থেকে 39-এর মধ্যে কিন্তু আমি মাইলেজ পেয়েছি। আরেকটা পয়েন্ট আছে, যে পয়েন্টটা আমি বলতে চাই, আমার বাইক ফুললি স্টক বাইক, আমার কিন্তু এক্সট্রা করে কোনো রকম অক্সিলারি লাইট কিন্তু লাগানো নেই আমার বাইকে। তো আমি বেশিরভাগ যতটা পরিমাণে নাইট রাইড করেছি সেটা করেছি কিন্তু আমার বাইকের একদম স্টক হেডলাইট দিয়ে। তো ডমিনারের যে হেডলাইটের পাওয়ার রয়েছে, তুমি যদি আপার মেরে তুমি যদি নাইটে রাইড করো তাহলে বুঝতে পারবে অনেকটাই আলো হয়ে থাকে, খুব একটা বেশি ভিজিবিলিটির প্রবলেম হয় না, সাধারণত হয় না, যদি না ফগ থাকে খুব বেশি মাত্রায়। এবারে যদি তোমাদের কারোর চোখের পাওয়ার থাকে, অনেক হাই পাওয়ারের চশমা পড়ো বা তোমাদের রাত্রিবেলা অন্ধকারে দেখতে একটু অসুবিধা হয়, তাহলে আমি সাজেস্ট করব অতি অবশ্যই কিন্তু অক্সিলারি ল্যাম্প কিন্তু লাগিয়ে নিও, বা কোনো ফগ ল্যাম্প বা কোনো ফগ কাটার কিন্তু অবশ্যই বাইকে লাগিয়ে নিও যদি তোমরা নাইট রাইড করো বা তোমাদের ভিজিবিলিটিতে যদি প্রবলেম হয়। আমার আজ পর্যন্ত কোনো রকম প্রবলেম হয়নি, যার জন্য আমি কিন্তু লাইট লাগাইনি। যেমনটা মোটোভ্লগে বলছিলাম, এই হচ্ছে আমার পুরোপুরি ফুললি স্টক বাইক, আর শুধুমাত্র ট্র্যাম্পলার এসটি এই টায়ার যেটা রয়েছে বোথ রেয়ার অ্যান্ড ফ্রন্ট, এই দুটো টায়ার আমার চেঞ্জ রয়েছে, বাদবাকি পুরো বাইকটাই কিন্তু আমার স্টক বাইক। আমি কোনো রকম অ্যাক্সেসারিজ কোনো কিছু কিন্তু আমি লাগাইনি, একেবারে দেখতেই পাচ্ছ আমি একদম ফুললি স্টক বাইক কিন্তু চালাই। তো এবারে যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে একটু বসে বলি। তো এই যে মাইলেজের বিষয়টা যেটা আমি বলেছিলাম, অনেকেই কমেন্ট করে তোমরা বলেছো যে দাদা আমরা তো 30-35-এর বেশি পাইনি, তো এটা কি করে পসিবল, সেটা আমি সত্যিই বলতে পারবো না। তবে একটা জিনিস বলি, আমি লোকালে যখন আমি এই বাইকটা চালাই তখন কিন্তু আমি 30-এর বেশি পাই না, আর যখন আমি হাইওয়েতে ক্রুজ করি তখন কিন্তু আমি 5 থেকে 6000 আরপিএমটা ধরে চালাই, যার জন্য ফুয়েল ইকোনমিটা হয়তো পেলেও আমি পেয়ে যেতে পারি। আমি তোমাদেরকে একটু সাজেশন দেব, প্লিজ যদি সম্ভব হয় কোনো সময় হাইওয়ে ক্রুজ করছো তাহলে 5 থেকে 6000 আরপিএমে ধরে রাখো, 4,500-5,000 আরপিএম কিংবা 5,500 আরপিএমে ধরে রাখো বাইকটাকে, চালাও।
মানে মোটামুটি 100 কিলোমিটার 150 কিলোমিটার চালাও, তাহলেই তোমরা ফুয়েল ইকোনমিটা কিন্তু বুঝতে পারবে যে কতটা ফুয়েল কনজামশন হচ্ছে। আশা করি তখন সেই সময় তোমরা কিন্তু ভালো মাইলেজ পাবে। তো মোটামুটি যতটা পজিটিভ সাইড আমি ব্যক্তিগতভাবে এই বাইকটাকে 3 বছর ধরে চালিয়ে আমি পেয়েছি, তো সেই পজিটিভ সাইডগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এবারে মেন যে নেগেটিভ সাইডটা আমার যেটা ফিল হয়েছে সেটা হচ্ছে এই বাইকটার টার্নিং রেডিয়াস। এই বাইকটার টার্নিং রেডিয়াস খুবই মানে খুবই ছোট, যার জন্য অনেকটা বড় জায়গা লাগে এই বাইকটাকে ঘোরাতে। তো এক্ষেত্রে কি হয়, যখন আমরা মানে আমি বেসিক্যালি ফিল করেছি যখন আমি পাহাড়ে চালিয়েছি, পাহাড়ে কোনো শার্প টার্নিংয়ে এবং সেখান থেকে অনেকটা ইনক্লাইন আছে, সেই সমস্ত জায়গায় একটু স্কিলের প্রয়োজন আছে। সেই সমস্ত জায়গায় মোমেন্টাম ধরে রেখে খুব সুন্দরভাবে স্কিলফুল হয়ে যদি আমি এই বাইকটাকে নিয়ে আমি পাহাড়ে রাইড করি তাহলে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। কিন্তু অনেকেই আছে যারা অতটাও স্কিলফুল নয়, তো সেক্ষেত্রে তাদের একটু কিন্তু ওয়েট এবং এই টার্নিং রেডিয়াসের জন্য ওই ছোট জায়গায় কাটাতে এবং সেই জায়গায় বাইকটাকে হ্যান্ডেল করতে, যেহেতু এটা একটু ওয়েটি বাইক, তাদের কিন্তু একটু হলেও কন্ট্রোল করতে একটু প্রবলেম হবে। কিন্তু যেহেতু পাওয়ার রয়েছে বাইকটাতে, খুব একটা বেশি কিন্তু প্রবলেম হওয়ার কথা নয়। যদি তোমরা খুব সুন্দরভাবে কোন জায়গায় কতটা টুইস্টে কতটা টার্ন নিতে হবে এই স্কিলের ব্যাপারটা তোমাদের যদি জানা থাকে তাহলে কিন্তু কোনো রকম প্রবলেম হওয়ার তোমাদের কথা নয়। আরেকটা বিষয় যেটা আমি বলতে চাই, যারা এই বাইকটা পারচেস করতে চাও বা এই বাইকটা ওন করতে চাও, যারা আমার মতামত নিতে চাও তাদেরকে বলবো, দেখো যেরকমটা মোটোব্লগে আমি বলেছি যে কোনো বাইকই পারফেক্ট হয় না, মানে বাইকের ভালো মন্দ সমস্ত কিছু মিলিয়ে মিশিয়েই হয়। তো যদি কোনো রকম পার্টসের প্রবলেম হয় বা যদি কোনো রকম ইঞ্জিনের প্রবলেম হয়, আমার যেরকম ফুয়েল পাম্পের প্রবলেম হয়েছিল সেই প্রবলেমটা আমি সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে আমি যখন বলি তারা কিন্তু ঠিক করে দেয় এবং তার জন্য আমাকে যে যে স্টেপগুলো নেওয়া দরকার সেই স্টেপগুলো আমি নিয়েছি। তো যদি কোনো রকম ফুয়েল পাম্পের প্রবলেম বা আদার্স কোনো রকম বাইক পারচেস করার পর যদি কোনো রকম ইস্যু হয় তাহলে আমার সাজেশন তোমাদের কাছে থাকবে যে প্লিজ সঙ্গে সঙ্গে মেল করে সার্ভিস সেন্টারে তোমরা নিয়ে যাও, নিয়ে গিয়ে বাইকটাকে কিন্তু চেক আপ করাও। কারণ আমরা একটা বাইক কিনি তখন আমাদের হার্ড আর্ন মানি যেরকমভাবে ইনভেস্ট করি, ঠিক সেরকমভাবে আমাদের ব্যক্তিগতভাবে ভীষণ পরিমাণে একটা ইমোশন, একটা অ্যাটাচমেন্ট কিন্তু বাইকটার সাথে তৈরি হয়ে যায়। তো কাজেই কোনো রকম কোনো কিছু হলে অবশ্যই কিন্তু সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে তোমরা কিন্তু চেক আপ করিয়ে নেবে। এই 3 বছরের মধ্যে আমার এই বাইক ডমিনার 250 আমি চালিয়ে নিয়েছি। এই মুহূর্তের ওডোমিটার আমার শো করছে 28,988 কিলোমিটার, মানে আর 12 কিলোমিটার হলে 29,000 কিলোমিটার হয়ে যাবে। তো মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 29,000-30,000 কিলোমিটার কিন্তু আমার বাইকটা অলরেডি চালানো হয়ে গেছে। 30,000 হয়নি, 30,000 চালাতে আমার ফুয়েল যদি লাগে তাহলে মোটামুটি ধরে নাও 3,000-এর কাছাকাছি আর ফুয়েল লাগবে, তাহলে আমার ওটা 30,000 হয়ে যাবে কিলোমিটার। তো অ্যাপ্রক্সিমেটলি আমি তোমাদেরকে বলছি 30,000 কিলোমিটারের যদি মানে ওনারশিপ রিভিউ চাও, কত টাকা খরচা হলো ইএমআই দিয়ে, তো সেই সমস্ত খরচার হিসাবটা আমি তোমাদেরকে বলছি। এবং আমার বছরে আমি যা যা ট্রিপ করি, মোটামুটি ধরো বড় ট্রিপ হয়েই থাকে একটা, আর মোটামুটি মিডিয়াম ট্রিপ ধরো 2,000-3,000 কিলোমিটার এরকম, বা 4,000 কিলোমিটারের যে ট্রিপগুলো হয়ে থাকে। তো এই সমস্ত বড় মাঝারি শর্ট ট্রিপ লং ট্রিপ সমস্ত কিছু মিলিয়ে আমার 3 বছরের মধ্যে টোটাল কস্ট দাঁড়িয়েছে 3,84,243 টাকা 50 পয়সা। আই রিপিট, 3,84,243 টাকা 50 পয়সা। এটা হচ্ছে 3 বছরে আমার, এটা হচ্ছে টোটাল খরচা। আরও একটা জিনিস বলে দিই, এই ইএমআই মানে বাইকটা আমি পারচেস করেছিলাম ইএমআইতে, তো ইএমআই কিন্তু আমার টোটাল শেষ হয়ে গেছে। এবারে এই যে 3,84,243 টাকা 50 পয়সা, এটাকে যদি আমি 3 বছর দিয়ে ভাগ করি তাহলে আমার বছরে দাঁড়াচ্ছে 1,28,081 টাকা 16 পয়সা। এবারে এটাকে যদি আমি 12 দিয়ে ভাগ করি তাহলে দাঁড়াচ্ছে আমার এক মাসের খরচা আমার দাঁড়াচ্ছে 10,673 টাকা মেনটেনেন্স হিসাবে বলছি। এবারে এটাকে যদি আমি 30 দিয়ে ভাগ করি তাহলে আমার দাঁড়াচ্ছে 355 টাকা 78 পয়সা পার ডে। মানে এই 3 বছরে আমার টোটাল যা খরচা হয়েছে সেটাকে যদি আমি পার ডে হিসাবে ক্যালকুলেট করি তাহলে
355 টাকা করে কিন্তু পার ডে আমার এটার পেছনে খরচা হয়েছে। এবার তোমরা যদি আমাকে জিজ্ঞাসা করো দাদা আমাদের এই বাইকটা নেওয়া উচিত কি উচিত না, তাহলে আমার মনে হয় আমি তোমাদের সমস্ত যাবতীয় প্রশ্নের উত্তর কিন্তু দিয়ে দিয়েছি। পার ডে কত টাকা করে আমার পড়েছে সেটা আমি ব্যক্তিগতভাবে তোমাদের বলে দিলাম। আমি যেহেতু লং ট্রিপ করি যার জন্য আমার ফুয়েল কস্টটা লাগে। তোমরা বছরে যদি একটা লং ট্রিপ করো, একটা ছোটোখাটো উইকেন্ড রাইডে যাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে পার ডে 355 টাকা করে যেটা বললাম সেটা কিন্তু কমে 250 টাকাতেও চলে আসতে পারে, বা কারোর 200 টাকাতেও চলে আসতে পারে। তো সেটা তোমাদের হিসাব অনুযায়ী কিন্তু তোমরা দেখে নিতে পারো। যদি আমাকে জিজ্ঞাসা করো যে এই বাইকটা ইকোনমিক্যাল কিনা, আমি বলবো যে হ্যাঁ, সত্যি কথা বলতে বাইকটাকে ধরে আমি যেরকমভাবে চালিয়েছি, মানে আরপিএম ধরে যেরকমভাবে চালিয়েছি, সত্যি আমার কাছে খুব একটা বেশি যে বিশাল বড় খরচা লেগেছে আমার সেটা কিন্তু হয়নি। হ্যাঁ, প্রবলেম এসছে, আমাকে বাইকটা মাঝ রাস্তায় ঠেলতেও হয়েছে ডিউ টু ফুয়েল পাম্পের প্রবলেম। তারপরে সেটা কোম্পানিতে নিয়ে যাওয়াতে কোম্পানি ফ্রি অফ কস্ট আমাকে চেঞ্জও করে দিয়েছে, সেই সমস্ত জিনিসপত্র ওকে। কিন্তু খুব একটা বেশি যে বাইকটা ভুগিয়েছে আমাকে মাঝ রাস্তায় বা কোনো রকমভাবে কোনো কিছু প্রবলেম হয়েছে সেরকম কিন্তু আমার কিন্তু এখনো অবধি হয়নি। তো মোটামুটি রিলাই করতে পারো। আর যদি মনে করো যে এই বাইকটাই নেবে, আমার সাজেশান তোমাদের কাছে এটাই থাকবে যে আগে শোরুমে যাও, গিয়ে আগে টেস্ট রাইডটা নাও। কারণ আমি এটা চালিয়ে কমফর্ট পেয়েছি এবং আমি লং ট্রিপেও করে আমার এরকম খুব একটা বেশি প্রবলেম হয় না। কিন্তু তোমরা যারা নতুন এই বাইকটাকে পারচেস করতে চাইছো, পার্টিকুলার ডমিনার 250 মানে এই 250 সেগমেন্টের মধ্যে, তাদের কিন্তু আমি সাজেস্ট করব আগে গিয়ে টেস্ট রাইডটা কিন্তু অবশ্যই নেবে। টেস্ট রাইড ম্যান্ডেটারি। যদি মনে করো যে হ্যাঁ কমফোর্টেবল লাগছে, তুমি ইকোনমিক্যালি তুমি এই জায়গাটাকে মেনটেন করতে পারবে এবং তোমার ইএমআই নিয়ে কোনো রকম প্রবলেম হবে না, এবং তুমি যখনই যেরকমভাবে তোমরা ট্রিপ করতে চাইছো বা ট্যুর করতে চাইছো সেই সমস্ত জিনিসপত্র করতে পারবে, দেন গো ফর ইট। এই হচ্ছে আমার বেবি বিস্ট, এই হচ্ছে আমার বেবি বিস্ট। এই গেলে একটা, এই গেলে একটা। তো এই হচ্ছে আমার বেবি বিস্ট, যাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি, অনেক জায়গায় আমি গেছি এখনো অবধি, আর এখনো অবধি কিন্তু তোর সাথে আমার অনেক জায়গায় যাওয়া বাকি রয়েছে। তো সাথ দিতে হবে। তো তার জন্য কি করতে হবে, তোমাদেরকেও সাথে থাকতে হবে, পাশে থাকতে, আবার ব্লগে কিন্তু থাকতেই হবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো তাদেরকে রিকোয়েস্ট, আমার কন্টেন্ট ভালো লাগে তাহলে প্লিজ একটুখানি সাবস্ক্রাইব করে আমাকে একটুখানি সাপোর্ট করো। আর আজকের এই ব্লগটাতে যদি আমার কোনো পয়েন্ট মিস হয়ে গিয়ে থাকে তাহলে সেটা তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারো। আমি কিন্তু অতি অবশ্যই তোমাদের কমেন্টের রিপ্লাই কিন্তু দিয়ে দেবো। সো উইথ দ্যাট সেড আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো।